আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ফাহিম মাসুর আসন সমীকরণ পডকাস্ট অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা গত বেশ কয়েকদিন আগামীকাল যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, বহু প্রতীক্ষিত নির্বাচন, সেই নির্বাচনের যে 300 সংসদীয় আসন আছে সেই সংসদীয় আসনগুলোর উপরে আমরা অ্যানালাইসিস করি। আমাদের 64টা ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় 51টা ডিস্ট্রিক্টের অ্যানালাইসিস আমরা অলরেডি করে ফেলেছি। তো এই অ্যানালাইসিস করার জন্য আমরা যেই মেথোডোলজি ব্যবহার করি সেটা হচ্ছে প্রতিটা আসনের হিস্টোরিক ভোটিং ট্রেন্ড, এই আসনে এবার যারা প্রার্থী হয়েছে তাদের এক ধরনের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অ্যানালাইসিস করা, এবং আমাদের যেই জরিপগুলো হয়েছে বিভিন্ন অর্গানাইজেশনের দিয়ে সেই জরিপগুলো থেকেও আমরা কিছু ডাটা নিয়ে সবগুলো মিলিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের এখানে যারা এক্সপার্ট আছেন তারা একটা প্রেডিকশন করেন। তো আজকে আমার সাথে আছেন এতেশামুল হক, উনি যুক্তরাষ্ট্র থেকে জয়েন করেছেন। উনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং একজন আইনজীবী। ধন্যবাদ এতেশাম আপনাকে জয়েন করার জন্য। তো আমরা আজকে এই সেশনে টাঙ্গাইলের 8টা আসন নিয়ে আমরা আলোচনা করব, বাট তার আগে একটু খুব সংক্ষেপে দেখে নিই আমরা সোফার যে 215টা আসন নিয়ে প্রেডিকশন করেছি সেটার কি অবস্থা। আপনারা জানেন যে গত কয়েকদিন আমরা 51টা জেলার 215টি আসন নিয়ে অ্যানালাইসিস এবং প্রেডিকশন করেছি, এবং মোটামুটি আমাদের দেশের প্রায় 3/4 অংশ অলরেডি করা হয়ে গেছে। এই প্রেডিকশনে বিএনপি 116টা আসন আমাদের হিসাবে পাচ্ছে বা পাওয়ার সম্ভাবনা আছে। জামাত এবং এনসিপি জোটের 74টা সোফার এখন পর্যন্ত, জাতীয় পার্টি 4টা, স্বতন্ত্র এবং অন্যান্য, স্বতন্ত্রের মধ্যে অনেক বিদ্রোহী বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেটও আছে, তারা 18টা, এবং ইসলামী আন্দোলন 2টো। তো আমরা এই পিকচারটা আপনাদেরকে একটু দিলাম। তো আমরা এখন শুরু করছি টাঙ্গাইলের 8টা আসন নিয়ে, তারপরে আমাদের এই ট্যালিটা চেঞ্জ হবে, তারপরে সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো আমরা দর্শক মণ্ডলী আপনারা চলেন আমরা টাঙ্গাইলের যেই আসনগুলো আছে সেগুলো একটু দেখে নিই। আমরা শুরু করব টাঙ্গাইল 1 থেকে। স্ক্রিনে আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন টাঙ্গাইলের 1-এর মূল প্রতিদ্বন্দ্বিতা কার সাথে কার হচ্ছে। আচ্ছা, টাঙ্গাইল 1-এ যদি আপনারা দেখেন স্ক্রিনে দেখবেন এটা মধুপুর উপজেলা ও ধনবাড়ী উপজেলা। এখানে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম এবং জামাতের প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ কাফি। এই আসনে এটা টাঙ্গাইলের বেশ বড় একটা জায়গায় আসলে আওয়ামী লীগের যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে, এবং যখন বিএনপি ইলেকশন জিতে তখনও কিন্তু আওয়ামী লীগের এখানে বেশ কয়েকটা আসনে সবসময় জিতে এসেছে। এখানে ফকির মাহবুব আনাম এর আগে 2বার নির্বাচন করেছিল। তো আর এই আসনে জামাত সর্বোচ্চ 8.2% পেয়েছে 91 সালে। এই আসনে বিএনপির কিছু বিদ্রোহী প্রার্থী থাকলেও তাদের খুব বেশি প্রভাব নেই। এতেশাম, আপনার কি মনে হয়, আপনি আসন সম্পর্কে কতদূর খোঁজ খবর নিয়েছেন? টাঙ্গাইলে আসলে মানে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে বরাবরই বেশ শক্ত একটা ফাইট হতো, এবং বেশিরভাগ সময় দেখা যেত যে আওয়ামী লীগই আগিয়ে থাকতো বিএনপির চেয়ে। তো এই আসনটা যেরকম, এখানে ফকির মাহবুব সাহেব আগেও নির্বাচন করেছেন। এই নির্বাচনে ওনার মোটামুটি একটা নিষ্কণ্টক পথ। বিএনপি থেকে একজন স্ট্রং ক্যান্ডিডেট অ্যাডভোকেট মাহবুব আলী এই দিয়েছে, বিদ্রোহী প্রার্থী দিয়েছিলেন, কিন্তু উনাকে সরিয়ে দেওয়া হয়, উনি বসে গেছেন। কাজেই এখানে উনি এখন মোটামুটি বিএনপির দিক থেকে ফ্রি আছেন, এবং জামাতের আমরা যেটা দেখলাম যে এই খুব একটা প্রতিদ্বন্দ্বিতা আগে গড়ে তুলতে পারেনি, যেটা অবশ্যই এবার বেশি পারবে, কিন্তু আমি তাও বিএনপি কে আগে রাখবো এখানে। ওকে, ধন্যবাদ। তো আমিও আপনার সাথে আসলে একমত যে এখানে যেহেতু বিএনপির বিদ্রোহী প্রার্থী নেই, এই পুরা ময়মনসিংহ বেল্টের মধ্যেই আমরা হয়তো দেখব যে বিএনপির সবচেয়ে বড় হয়তো চ্যালেঞ্জ হবে বিদ্রোহী প্রার্থীরা। বাট এই আসনে সামহাউ আপনি যেটা বললেন যে আরেকজন ছিল অরিজিনালি, বাট উনি সরে গেছেন বা ওনাকে কনভিন্স করানো গেছে। তো সেই জায়গাটাতে যদিও জামাত 9% ভোট পেয়েছিল, বাট সেটা হয়তো এবার
30 বা 40% হতে পারে, বাট যেহেতু এখানে খুব বেশি ক্যান্ডিডেট নেই, সেই ক্ষেত্রে হয়তো বিএনপি প্রার্থী এই আসনে জিতে আসবে। খুব সহজ না হলেও জিতে আসবে বলে আমিও মনে করছি। আমরা এতেশাম এবং আমি দুজনই টাঙ্গাইল 1-এর ক্ষেত্রে বিএনপিকে পেইড করছি। আমরা যদি এখন একটু টাঙ্গাইল 2-এর দিকে চলে যাই, গোপালপুর উপজেলা এবং গোপালপুর ও ভুয়াপুর উপজেলা নিয়ে এখানে বিএনপির একজন বেশি স্ট্রং ক্যান্ডিডেট আছেন, যথেষ্ট বয়স্ক বা বিভিন্ন কারণে আলোচিত আব্দুল সালাম পিন্টু বিএনপি প্রার্থী, এবং জামাতের প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবির। তো এই আসনেও কিছু কম্পিটিশন হয়তো হবে, বাট এই আসনে বিএনপির পিন্টু সাহেব যেহেতু মোটামুটি অনেক সিনিয়র নেতা এবং যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল, ওনার ভাইও টাঙ্গাইলের আরেকটি আসনে নির্বাচন করছে, তো ওনার এগেনস্টে সেরকম কোনো শক্ত বিদ্রোহী প্রার্থী দাঁড়ায়নি। এবং 1991 এবং 2001 সালে পিন্টু সাহেব এই এলাকায় এখানে জিতেছিলেন। আমি শিওর না উনি কি মন্ত্রী হয়েছিলেন কিনা, বাট উনি এই টাঙ্গাইলের মোটামুটি কম্পিটিটিভ আসনে কিন্তু জিতেছিলেন। এতেশাম, উনি 2001-এ শিক্ষা উপমন্ত্রী হয়েছিলেন। তো আচ্ছা যেটা মানে একটা মোটামুটি ট্র্যাজিক কথা, এই 2001-এ শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী যে তিনজন হয়েছিলেন, তিনজনের উপরই বেশ মানে ঝড় গেছে। শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর ওসমান ফারুক, যাকে পরে যিনি ধরেন ওয়ার্ল্ড ব্যাংকের খুব হাই অফিসিয়াল ছিলেন, তারপরে সে শিক্ষামন্ত্রী হলেন, অত্যন্ত সজ্জন ভদ্রলোক। উনাকে শেখ হাসিনা বেশ মানে উনার উপর ক্ষিপ্ত ছিলেন। উনাকে জেল টেল দিয়ে উনি পরে আমেরিকাতে চলে যেতে বাধ্য করা হয়েছিল। শিক্ষা প্রতিমন্ত্রী ছিল এই এহসানুল হক মিলন, যাকে মহিউদ্দিন খান আলমগীর অনেকদিন জাস্ট জেলে রেখেছিলেন। উনি একটার পর একটা বেল নিয়ে বের হতেন, কেসে আবার দেয়া হতো। আর পিন্টু সাহেব তো আপনি জানেন গ্রেনেড হামলায় মানে আওয়ামী লীগের পুরোটা সময় জেলে ছিলেন। প্রায় 2008-এ জেলে ঢুকেছেন, বের হয়েছেন 2024-এর পরে। কাজেই মানে উনার এরিয়াতে অবশ্যই আলাদা একটা ইমেজ হয়ে গেছে এরকম অত্যাচারের পরে, এবং আমিও একমত উনি জিতে আসবেন এখানে। ওকে, আমি আসলে আপনার সাথে একমত হচ্ছি, যেহেতু উনি যথেষ্ট সিনিয়র এবং হয়তো এইবারই হয়তো শেষ ইলেকশন হতে করতে পারেন। তো এবং এলাকায় ওনার এবং ওনার ভাই দুজনেরই যথেষ্ট প্রভাব আছে। তো আমিও এই আসনে এগিয়ে রাখছি পিন্টু সাহেবকে। তো টাঙ্গাইল 1 এবং টাঙ্গাইল 2 আমাদের প্রেডিকশন বিএনপি। টাঙ্গাইল 3-এ আচ্ছা, টাঙ্গাইল 3-এ ব্যাপারটাও তার একটু ইন্টারেস্টিং হবে, কারণ এখানে বিএনপি প্রার্থী সাবেক ছাত্রদল নেতা ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম ওবায়দুল হক নাসির এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করছেন বিএনপির সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান ওরফে আজাদ। এবং এখানে এনসিপির একজন প্রার্থী আছেন সাইফুল্লাহ হালদার, জামাত এখানে প্রার্থী দেননি, কারণ জামাত এখানে খুব বেশি ভোট কখনো ছিল না। তো এতে সব কি মনে হচ্ছে এখানে? এটাকে বিএনপির হয়তো মনে হচ্ছে দুজনেরই হয়তো বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেট এবং ফর্মাল ক্যান্ডিডেটের মধ্যে ফাইট হবে, তো কে এগিয়ে থাকবে বলে মনে হয়? এখানে ধরেন লুৎফর রহমান খান আজাদ 91 থেকে 2008 খুব চেনা নাম ছিলেন। মানে বিএনপি নির্বাচনে মানে উনি নির্বাচন করবেন, উনি সাধারণত জিততেন, এবং খালেদা জিয়ার মন্ত্রিসভায় 2 বারই এই দায়িত্ব পেয়েছিলেন। 2008-এর পরে আমি আসলে উনার নাম খবরের কাগজে বা মিডিয়াতে আর দেখিনি। মানে একদম দেখিনি বলতে গেলে। তো আমিও মানে আপনার পাওয়ার পয়েন্ট দেখে তারপর যখন একটু পড়ছিলাম, অবাক হয়ে গেলাম যে আজাদ সাহেব এখনো অ্যাক্টিভ আছেন, এই দাঁড়িয়েছেন। উনি হয়তো পলিটিক্যাল প্রেসারেই হয়তো দেশের বাইরে ছিলেন, বা হয়তো ওরকম নিশ্চুপ হয়ে গেছিলেন মোস্ট প্রবাবলি। হতে পারে, হতে পারে। এই ওনার সবার উপরে অনেক চাপ আসছে, বিভিন্ন জন বিভিন্নভাবে কাটিয়েছেন, এবং উনার এগেইনস্টে বিএনপি যাকে মানে অফিসিয়াল নমিনেশন দিয়েছেন, উনি উল্টাটা অনেকটাই উনার চেয়ে ইয়াং ছাত্রদল নেতা,
এবং ছাত্রদল নেতা থেকে বিএনপি উনাকে উঠিয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মেম্বারশিপ দিয়ে দিয়েছে। হয়তোবা এই নমিনেশন আসবে এই প্রিপারেশন হিসেবেই। কাজেই এখানে যেহেতু থার্ড পার্টি হচ্ছে এনসিপি এবং ধরেন তাদের খুব একটা হোল্ড নাই, উনারা জামাতকে সাথে পেলে খুব একটা হোল্ড নাই। আপনি যে বললেন বিএনপির ২ উইং এর মধ্যেই হবে, কিন্তু আমি অফিসিয়াল বিএনপি ক্যান্ডিডেটকেই আগে রাখবো। উনার তারুণ্য এবং উনার গ্রাসরুট ইনভলভমেন্ট এর জন্য। ওকে, আপনি কার সাথে কি ইনফরমেশন আছে যে উনি আসলে কিরকম ভোট পেয়েছিলেন যখন উনি এমপি হয়েছিলেন? আপনার এটা কি সাথে আছে? হ্যাঁ, ২০০০ কোন সালে? মানে এক বা 2008 কি উনি প্রার্থী হয়েছিলেন? হ্যাঁ, ২০০৮ এর প্রার্থী হয়ে উনি খুব ন্যারোলি হেরে গেছেন। ২০০৮ এ উনি পেয়েছিলেন 36% আর আওয়ামী লীগ পেয়েছিল 61%। তার আচ্ছা, আগের তাহলে ন্যারো। জি ২০০১ এ যেটা ধরেন আচ্ছা আওয়ামী লীগের সবাই খুব ভালো মতো মানে বিএনপির সবাই ভালো মতো জিতে আসছে, উনি জাস্ট 2% এ জিতেছিলেন। উনি পেয়েছিলেন আচ্ছা ৯৪,০০০, আওয়ামী লীগ ৮৮,০০০। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা টাফ কল অফকোর্স, বাট আমি এই ক্ষেত্রে যেহেতু উনি দুইবার এমপি হয়েছিলেন এবং ইলেকশনের কারণ আসলে ইলেকশন করাটাও এক ধরনের মানে এক্সপিরিয়েন্সের ব্যাপার, যেখানে লার্নিং কার্ভও আছে আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন ক্যান্ডিডেটদের প্রোফাইল অ্যানালাইসিস করে। তো আমি হয়তো এই ক্ষেত্রে কিছুটা লুৎফর রহমান খানকে এগিয়ে রাখবো। আমি জানি যে এখানে এনসিপি হয়তো খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না, কিন্তু এনসিপি হয়তো বা এনসিপি বা জামাতের ভোট হয়তো বিএনপির ফর্মাল বা ধানের শীষ থেকে হয়তো বেশি মানে কাটতে পারে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে যেহেতু লুৎফর রহমান খানের নিজস্ব একটা ইমেজ ছিল, মন্ত্রীও ছিলেন, তো আমি এই ক্ষেত্রে হয়তো কিছুটা হলেও লুৎফর রহমান খানকে এগিয়ে রাখছি। তা আমার প্রেডিকশন এক্ষেত্রে বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেট লুৎফর রহমান উনি জিতবে। তো আমাদের এই ক্ষেত্রে প্রেডিকশনটা একটু ডিফারেন্ট হচ্ছে। তো আমি এর পরে আমরা তাহলে যাই কালিহাটি উপজেলা। এইখানে একটু হয়তো ইন্টারেস্টিং হবে এই কারণে যে এখানে বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বী আছে। বিএনপির মন্ত্রী শাহজাহান সিরাজ, 4 খলিফার 1 খলিফা স্বাধীনতা যুদ্ধের, উনি এখানে দুইবার জিতেছিলেন এবং মোস্ট প্রবলি উনি আমি দুইবারই বিএনপির প্রার্থী হিসেবে জিতেছিলেন কিনা আমি শিওর না, বাট বিএনপি প্রার্থী হিসেবে তো নিশ্চয়ই রিসেন্ট সময় উনি জিতেছিলেন। এবং এই এলাকার একজন পরিচিত প্রার্থী হচ্ছে লতিফ সিদ্দিকী, উনিও বেশ কয়েকবার জিতে এসেছিলেন। বিএনপি থেকে এবার স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল হালিম মিয়া উনি ভোট করছেন, এবং এখানে জামাতেরও একজন ক্যান্ডিডেট আছেন মোহাম্মদ খন্দকার আব্দুর রাজ্জাক। তো বোঝা যাচ্ছে যে এখানে 4 জনই যথেষ্ট স্ট্রং ক্যান্ডিডেট। এতেশাম। জি, তো হ্যাঁ, আপনি মোটামুটি ভালোই একটা ইন্ট্রোডাকশন দিলেন। শাহজাহান সিরাজ সাহেব আপনি যেটা বললেন ৪ খলিফার ১ খলিফা। 91 এ উনি জাসদ থেকে নির্বাচন করেছিলেন। তারপর উনি 96 এ বিএনপিতে চলে আসলেন এবং বিএনপির জোর প্লাস নিজের ক্যারিজমাতে 96 এবং 2001 এ উনি জিতলেন। আ এইবার এটা বেশ ইন্টারেস্টিং হবে। কারণ জামাতের এখানে ভোট একদমই নাই। আমি দেখলাম 96 জুনে জামাত পেয়েছিল ১.৬%। আর 91 এ মানে জামাতকে দেখা যাচ্ছে না এই প্রতিদ্বন্দ্বিতাতে। যেখানে ৪ মুখী ভাগ হয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ থেকে কার্যত দাঁড়িয়েছেন লতিফ সিদ্দিকী সাহেব। যিনি ধরেন ২০১০-১২ তে উনি পূর্ণমন্ত্রী ছিলেন। তারপর একটা কমেন্ট করাতে উনাকে বাদ দিয়ে দেওয়া হলো। যেটা অনেকে আনঅফিশিয়ালি বলে উনি আ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ব্যাপারে একটা কথা বলেছিলেন। তো তখন বাদ পড়ে উনার এখন শাপে বর হয়েছে। উনি এখন দাঁড়াতে পারছেন। আবার যিনি এই বিএনপির যে রেবেল ক্যান্ডিডেট আব্দুল হালিম মিয়া, উনিও বেশ শক্ত ক্যান্ডিডেট। উনি জাতীয়বাদী মুক্তিযুদ্ধ দলের
কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন এবং এরিয়াতে ওনার নাম ডাক আছে। তো এখানে ধরেন জামাত হয়তোবা ইমপ্রুভ করবে, কিন্তু চারজনই বেশ ভালো চারদিক মানে দিয়ে ভালো ছিলেন। আওয়ামী লীগের ভোটগুলি তো বোধহয় কনসলিডেট করার কথা লতিফ সিদ্দিকের দিকেই, আমি যদি বুঝে থাকি। অবশ্যই করার কথা, জি। আচ্ছা, মানে বিএনপিটা দুই ভাগ হচ্ছে, বা মানে নন আওয়ামী লীগটা আসলে তিন ভাগ হচ্ছে ইন দ্যাট সেন্স। হ্যাঁ, বিএনপিটা দুই ভাগ হয়ে যাচ্ছে, আওয়ামী লীগের তিন ভাগ। জামাত খুব লো একটা বেস থেকে শুরু করছে। এখানে হয়তোবা লতিফ সিদ্দিকী দ্বিতীয় হতে পারেন, কিন্তু আমি এখানে বিএনপিকে আগে রাখবো। আচ্ছা, ওকে, বিএনপি অফিসিয়াল ক্যান্ডিডেটকে? অফিসিয়াল ক্যান্ডিডেটকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষেত্রে আসলে মানে কিছুটা গতবারটা থেকে একটু বেশি কনফিডেন্টলি আমি লতিফ সিদ্দিকীকে এগিয়ে রাখবো, কারণ মানে আসলে আওয়ামী লীগের যে একটা বেস টাঙ্গাইল বা এই ময়মনসিংহ পুরো বেলটাতে আছে, সেটা মনে হয় না যে খুব বেশি হয়তো এফেক্টেড হয়েছে। তো এবং এই ক্ষেত্রে যেহেতু বিএনপির দুজনের ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট আছে, নিশ্চয়ই ভাগ হবে। এবং জামাতও যদি আরো কিছুটা যা বেস ছিল তার থেকে হয়তো 10-15% লেভেলও যদি সে উঠতে পারে, ওই ভোটটা আসলে আওয়ামী লীগের ভোট থেকে কাটা যাবে না। ওই ভোটটা আসলে মানে বিএনপি থেকেই কাটা যাবে। তো আমি ওই হিসাবে, এবং লতিফ সিদ্দিকীর ব্যক্তি শুধু আওয়ামী লীগ বলা হয়তো ঠিক না, ব্যক্তি ইমেজ হিসাবেও ওনার যথেষ্ট পরিমাণ, যদিও উনি অনেক সময় একটু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলে আলোচিত হয়েছেন, বাট মানে ওখানে সিদ্দিকী ফ্যামিলির একটা ভূমিকা আছে, এবং অনেক ক্ষেত্রে কাদের সিদ্দিকী থেকে ওনার অবস্থানটা লোকালি আরো স্ট্রং। এবং সামহাও এত কিছুর পরেও মানে ওনাকে আসলে ইলেকশনের থেকে বিরত রাখা যায়নি। আমি ভেবেছিলাম উনি ইলেকশন করবেন না, কাদের সিদ্দিকী ইলেকশন করছেন না এবার। আমি আসলে এই সব বিবেচনায় লতিফ সিদ্দিকীকে এগিয়ে রাখছি এই পার্টিকুলার এই আসনে। ওকে, সো 4 আমরা শেষ করলাম, তাহলে আমরা 3 এবং 4 এখানে একটু ডিফারেন্স হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এরপরে 5-এ চলে যাই। 5-এ এখানেও ত্রিমুখী ফাইট হওয়ার সম্ভাবনা আছে। সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির মোটামুটি এখন বোধহয় সেন্ট্রাল লেভেলের লিডার, এবং বিএনপির মিডিয়া সেলের বোধহয় উনি প্রধান এখন, প্র্যাকটিস ছিলেন গত বছর। আহসান হাবিব জামাতের, এবং ফরহাদ ইকবাল নামে একজন আছেন, উনিও বিএনপির বিদ্রোহী প্রার্থী, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তো এখানেও আসলে হিস্টোরিক্যালি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যেই ফাইট হতো। তো এবং জামাতের ভোট এখানে না থাকলেও সদর হিসাবে এখানে জামাত ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে হয়। তো কি মনে হয় সরি? তো টাঙ্গাইল 5-এ সুলতান সালাউদ্দিন টুকু, যিনি আব্দুল সালাম পিন্টুর ছোট ভাই, এবং উনার উপর ধরেন পিন্টু সাহেবের ভাই হওয়াতে এক্সকিউজ মি, আওয়ামী লীগের যথেষ্ট একটা আক্রোশ এবং আক্রমণাত্মক অ্যাটিটিউড ছিল। তার মধ্যে উনি ছিলেন যুব দলের প্রেসিডেন্ট, যে যুব দলকে ধরেন যে কোনো আন্দোলন বা কিছু হলেই ওনাকে সামনে যেয়ে দাঁড়াতে হতো। কাজেই উনার 15 বছর গেছে, উনিকে আক্রমণ করা হচ্ছে, উনি আহত, উনি জেলে, বেল নিচ্ছেন, কোর্টে যাচ্ছেন, এবং মানে বেশ কঠিন সময় গেছে উনার পরিবারের দিয়ে। সেইজন্য এই লেন্স থেকে যদি আমি এখন দেখি, উনার এই জামাতের যে ক্যান্ডিডেট, জামাত এখানে সর্বোচ্চ পেয়েছে 1.7%। বিএনপির যে বিদ্রোহী ক্যান্ডিডেট, উনি গ্রাসরুটে মোটামুটি জানাশোনা, এই টাঙ্গাইল জেলার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, টুকু সাহেবের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। কাজেই এখানে মানে বিদ্রোহী প্রার্থী থাকলেও, জামাত থাকলেও আমার ধারণা এখানে টুকু সাহেবই জিতে আসবেন। ওকে, আমি আপনার সাথে এই টাঙ্গাইল 5-এর ব্যাপারে একমত হচ্ছি। আমার কাছে মনে হয় যে টাঙ্গাইল 5-এ টুকু সাহেবের মানে যেহেতু উনি সেন্ট্রাল লিডারশিপেরও খুব কাছাকাছি, এবং হয়তো এই বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে উনি হয়তো মিনিস্টারও হওয়ার এক সম্ভাবনা আছে। তো আমিও এই জায়গাটাতে ওনার ব্যক্তিগত
যে অর্গানাইজিং যে স্ট্রাকচার, মানে অর্গানাইজেশন যে তার পজিশন এবং সবকিছু মিলিয়ে আমি এখানে টুকু সাহেবকে এগিয়ে রাখছি। টাঙ্গাইল 5-এ তাহলে আমরা দুজনই বিএনপির ক্যান্ডিডেটকে এগিয়ে রাখছি। আমরা যদি টাঙ্গাইল 6-এ যাই, 6-এ 3জন প্রার্থী আছে দোলদুয়ার উপজেলা ও নগরপুর উপজেলা নিয়ে এই 6 গঠিত। রবিউল আওয়াল, আব্দুল হামিদ এবং জুয়েল সরকার, বোধহয় এখানে ভুল আছে, জুয়েল সরকার স্বতন্ত্র প্রার্থী এবং উনি বিএনপির বিদ্রোহী প্রার্থী একজন। তো এর সম্পর্কে খুব বেশি আমরা অ্যানালাইসিস করতে পারিনি, বাট এতে সামনে আপনি কি কোনো অ্যাড করবেন? রবিউল আওয়াল সাবেক ছাত্রদল নেতা, তো উনি মোটামুটি ভালোই এখানে একটা হোল্ড করে রেখেছেন বেশ কয়েক বছর থেকে, যদি উনি মনে হয় এইবারই প্রথম দাঁড়াচ্ছেন এখানে। আমি যদি এই এরিয়ার এমনি ভোটিংটা দেখি, এখানে জামাতের সাধারণত খুব একটা স্ট্রং হোল্ড হয়নি কখনো। এই জুন 96-এ অন্য কয়েকটা সিটের মতো জামাত 1.8% পেয়েছিল। যিনি এই জুয়েল সরকার, আমি তার ব্যাপারে খুব একটা খোঁজ নিয়ে পেলাম না যে উনি কোন একটা ইম্প্যাক্ট করতে পারছেন। কাজে মানে এইটা না দেখে আমি এখানে বিএনপি কে আগে রাখবো, রবিউল আওয়ালকে। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটা কথা বলছি টাঙ্গাইল 6 নিয়ে। আমিও এই ক্ষেত্রে রবিউল আওয়ালকেও এগিয়ে রাখছি, কারণ এখানে আসলে খুব বেশি স্ট্রং জামাতের প্রেজেন্স নাই এবং জুয়েল সরকার হয়তো কিছুটা নবীন। তো সব দিক থেকে বিবেচনায় আমি রবিউল আওয়ালকে এগিয়ে রাখছি। তো আমরা টাঙ্গাইল 6-এ এখানে দেখছি যে রবিউল আওয়াল, আমরা দুজনই পেইড করছি রবিউল আওয়ালকে। টাঙ্গাইল 7, এখানে বিএনপি প্রার্থী আবুল কালাম আজাদ এবং জামাত প্রার্থী মোহাম্মদ আব্দুল ইবনে আবুল হোসেন, দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা। এখানে মোস্ট প্রবাবলি খুব স্ট্রং লোকাল ক্যান্ডিডেট নেই, লোকাল বিদ্রোহী ক্যান্ডিডেট নেই বিএনপির। তো কি মনে হচ্ছে এতে আপনার? উনি তো বোধহয় এমপি ছিলেন একবার 96, যথেষ্ট সিনিয়র মানুষ। জি, উনি সিনিয়র মানুষ, এবং আমি যতদূর দেখছি এই মির্জাপুর, এখানে যে এই টাঙ্গাইল 7, হ্যাঁ মির্জাপুর, হ্যাঁ, এই যেখানে মির্জাপুর ক্যাডেট কলেজ অবস্থিত, এখানে সম্ভবত বিএনপির কোনো বিদ্রোহী ক্যান্ডিডেট দাঁড়ায়নি। কাজে এটা আমরা দুজনে একটু অবাক যে একটা সিটে বিএনপি একাই লড়ছে, এবং সেই জন্য আমার মনে হয় যে উনিও মোটামুটি বিএনপির সেন্ট্রাল লিডার এখন। উনি মনে হয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক হয়েছেন এই লাস্ট কেন্দ্রীয় কমিটিতে। কাজে উনার এখানে মোটামুটি মানে কোনো খুব একটা বিপদ ছাড়াই জিতে আসা উচিত। ওকে, আমিও আপনার সাথে একমত এই ক্ষেত্রে। যেহেতু উনি একবার এমপি ছিলেন এবং অনেকদিন পরে পট পরিবর্তনের পরে এখানে মনে হয় ওই বেনিফিট উনি পাবেন আর কি। তো তাহলে আমরা 7-এ দুজনই পেইড করছি যে বিএনপি প্রার্থী জিতে আসবেন। আমরা যদি এখানে দেখি টাঙ্গাইল 8, বাসাইল ও সখীপুর উপজেলা, এটা আসলে কাদের সিদ্দিকীর আসন। কাদের সিদ্দিকী এখানে 2বার নির্বাচিত হয়েছিলেন। এখানে বিএনপির পক্ষ থেকে আহমেদ আজম খান, উনি দাঁড়িয়েছেন। ওনাকে প্রায় বিভিন্ন টক শোতে বা প্রোগ্রামে দেখা যায়। আমি জানি না উনি কোনো সেন্ট্রাল লিডারশিপ পজিশন, অফিসিয়াল পজিশন হোল্ড করছেন কিনা, বাট মোটামুটি পরিচিত মুখ ঢাকায়। উনি আসলে দুইবার দাঁড়িয়েছিলেন, কিন্তু সর্বোচ্চ ভোট পেয়েছিলেন 27%। তো যদিও বিএনপি এই আসনে রিসেন্টলি জিতেনি, বাট উনিও দাঁড়িয়েছিলেন, বাট ভোট যে খুব বেশি পেয়েছিলেন তা না। এই আসনে একজন প্রার্থী, উনি বিএনপির হয়ে চেয়েছিলেন এবং বিশিষ্ট শিল্পপতি লাবিব গ্রুপের চেয়ারম্যান, তিনি এই আসনে দাঁড়িয়েছেন স্বতন্ত্র হিসাবে, সালাউদ্দিন আলমগীর, এবং মাঠে যথেষ্ট পরিমাণ ক্যাম্পেইনে প্রচুর সাড়া পাচ্ছেন বলে আমরা শুনেছি। জামাতের প্রার্থী এখানে শফিকুল ইসলাম খান। এই আসনে যেটা বোঝা যাচ্ছে, হয়তো জামাত যেহেতু অত হিস্টোরিক্যালি অত স্ট্রং না,
বাট অফকোর্স তাদের ভোট বেশ তো কিছু বাড়বেই, এবং সেটা হয়তো বিএনপি থেকেই, কারণ যেই আসনগুলিতে মানে আজম খান যখন ভোট পেয়েছিলেন 27%, সেখানে নিশ্চয়ই জামাতের ভোটই ছিল, কারণ উনি 2001 এবং 2008-এ নির্বাচন করেছিলেন। তো আমি ধরে নিতে পারি আসলে ওই 27%-এর মধ্যে একটা অংশ আবার জামাতের। তো সেই হিসাবে হয়তো সালাউদ্দিন আলমগীর যেহেতু আছেন এখানে, কম্পিটিশন হয়তো এই দুজনের মধ্যেই হবে। এতেশাম, আপনার কি ধারণা? আমি আপনার পাওয়ার পয়েন্টে কাদের সিদ্দিকীর নাম দেখলাম না, আবার আমি পেপারে একবার দেখেছিলাম যে উনি দিয়েছেন, তো আমি জানি না উনি হয়তো বা তারপরে। উনি নমিনেশন পেপার দিয়েছিলেন, বাট মোস্ট প্রবাবলি আচ্ছা উনি উইথড্র করেছেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো একদিক দিয়ে হয়ে গেল। তো আহমেদ আজম খান ছিলেন এই বিএনপি প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ট্যাক্স লয়ার, এবং ওইখান থেকে উনি ধরেন বিগত সরকার যখন খালেদা জিয়াকে বিভিন্ন সময় ট্যাক্স দিয়ে বিভিন্ন আক্রমণ করার চেষ্টা করতো, উনাকে এই ব্যাপারে অ্যাক্টিভ হতে হতো। তো সেভাবেই উনি এই বিএনপির দলীয় রাজনীতিতেও জড়িয়ে পড়লেন, ভাইস চেয়ারম্যান হন। কিন্তু মানে তারেক রহমানের আম নেতৃত্বে উনার এখন একটু গুরুত্ব কমে গেছে। এবং এটা আমরা বুঝতে পারছি এটা দেখে যে যিনি রেবেল তো বলা যাবে না, ইন্ডিপেন্ডেন্ট যে দাঁড়িয়েছেন সালাউদ্দিন আলমগীর, আ বেশ নামকরা শিল্পপতি। অবশ্যই এই এরিয়াতে অনেক সময় এবং বিভিন্ন রিসোর্স দিচ্ছেন। একদিক দিয়ে শিল্পপতিদেরকে ইলেকশন থেকে বসিয়ে দেওয়া খুব একটা কঠিন না। কারণ আপনার যখন প্রচুর বৃত্ত থাকে, সেই বৃত্তের হ্যাঁ, অনেক প্রোটেক্ট। জি। কাজেই উনি তাও মানে খুব একটা প্রেশার না পেয়ে একদম মানে সমানে সমানে প্রচার চালাচ্ছেন। তার মানে সেন্ট্রাল থেকে আহমেদ আজম খানের উপর অতটা হয়তোবা এই আশীর্বাদ নাই। কাজেই আমি এখানে এই আলমগীর সাহেবকে আগে রাখবো ইন্ডিপেন্ডেন্ট হিসাবে। ওকে, আমি আরেকটা কারণে আলমগীর সাহেবকে এগিয়ে রাখবো হয়তো, কারণ যতটুকু আমি দেখেছি উনি কিছুটা আওয়ামী লীগের ভোট অফকোর্স আছে, যেহেতু এখানে কাদের সিদ্দিকী স্ট্রং ছিলেন, তো কাদের সিদ্দিকীর ইনফ্লুয়েন্স হয়তো আছেন। তো সেই জায়গাটাতে আওয়ামী লীগের ভোট তার জন্য মানে টানাটা ইজিয়ার হবে দেন জামাত বা বিএনপি প্রার্থীর জন্য। তো যেহেতু উনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তো এই সব কিছু বিবেচনা করে ওনার নিজের পার্সোনাল একটা এরিয়াতে অনেক দিন ধরে, এমন না যে ইলেকশনের পরেই উনি কাজ শুরু করেছেন, এইটা নিশ্চয়ই ওনার অনেক দিনের এক ধরনের প্ল্যানিং এখানে ছিল। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা জানি যে আসলে ইলেকশনে তো প্রচুর রিসোর্স লাগে। তো আমি সব বিবেচনায় আলমগীর, আপনার মতো আমিও সালাউদ্দিন আলমগীরকে এগিয়ে রাখছি এখানে। তো আমরা টাঙ্গাইল 8-এ আমরা এগিয়ে রাখছি। তাহলে আমরা মোস্ট প্রবাবলি টাঙ্গাইল 8টা আসনে বেশিরভাগই বিএনপিকে আমরা পেইড করছি, বাট অ্যাটলিস্ট 2টো আসনে আমাদের বোধহয় একটু ডিফারেন্স হয়েছে। একটা হচ্ছে লতিফ সিদ্দিকীর আসনে আমি লতিফ সিদ্দিকীকে এগিয়ে রাখছি, আপনি বিএনপি ক্যান্ডিডেটকে। আরেকটা মোস্ট প্রবাবলি অন্য আরেকটা আসনে, আমার ঠিক খেয়াল পড়ছে না এখন। তারপরেরটাতে মনে হয়। হ্যাঁ, পরেরটা মানে হচ্ছে টাঙ্গাইল 4-এ নাকি? আমরা যদি একটু যাই টাঙ্গাইল 4-এ। আপনি হ্যাঁ, বললেন লতিফ সিদ্দিকী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আর 5-এ ক্ষেত্রেও আমরা একই রকম ছিলাম, 6-এর ক্ষেত্রেও আমরা একই রকম ছিলাম, 7-এর ক্ষেত্রেও, হ্যাঁ 7-এর ক্ষেত্রেও বোধহয় আমরা একই রকম। আমার শুধুমাত্র এই 2টা আসন। 3-এ আপনি সরি, বলেছিলেন লুৎফর রহমান খান আজাদ, আর আমি বলেছিলাম অফিসিয়াল বিএনপি প্রার্থী। হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা, লুৎফর রহমান খান আজাদ বিদ্রোহী প্রার্থী, আমি এগিয়েছিলাম। ঠিক আছে, তো আমাদের তাহলে মানে যদিও সব বিএনপি প্রার্থী বেশি, বাট কেউ কেউ অফিসিয়াল, কেউ কেউ স্বতন্ত্র বিদ্রোহী। তো আমরা তাহলে টাঙ্গাইল টাঙ্গাইলের উপরে সিট পর্যালোচনা এবং প্রেডিকশন এখানে শেষ করছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহ ডিভিশনের আরো 3টা আসন, জামালপুর, নেত্রকোনা এবং শেরপুর, এই 3টা আসন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে। ধন্যবাদ।